মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের ও জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদন। শিশুকে গুলি করার মামলায় এমপি লিটনকে গ্রেফতারে আর বাধা নেই। আত্মসমর্পণের আদেশ 1 সপ্তাহের জন্য স্থগিত করলেন হাইকোর্ট। ইতালি নাগরিক তাবেলা সিজারের মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ। রাতেই পাঠানো হবে রোমে। রাজধানীতে লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটি এর অভিযান। 1 জানুয়ারি থেকে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালানো যাবে না। এবং জাতীয় পরিচয়পত্র ত্রুটিমুক্ত করার ক্ষেত্রে এখনও কমেনি সেবা প্রত্যাশীদের ভোগান্তি। বেড়েছে অভিযোগের তীব্রতা। সেবার মানোন্নয়নের আশ্বাস কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়েছে। মুজাহিদের আবেদনটি 278 পৃষ্ঠার ও সালাউদ্দিন কাদেরের আবেদনটি 357 পৃষ্ঠার। সকাল 10:30টার দিকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মুজাহিদের পক্ষে ও পৌনে 12টার দিকে সালাউদ্দিন কাদেরের পক্ষে আবেদন করেন তাদের আইনজীবীরা। আপিল বিভাগের পর্যবেক্ষণ অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউ করতে পারেন সংক্ষুব্ধ ব্যক্তি। সে হিসেবে একদিন হাতে থাকতেই আজ এ আবেদন করেন মুজাহিদ ও সালাউদ্দিন কাদের। এর আগে গত 16 জুন আলবদর বাহিনীর প্রধান মুজাহিদ এবং 29 জুলাই সাকা চৌধুরীর আপিল মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। পরে 30 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। 1 অক্টোবর তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিনই মুজাহিদ ও সাকা চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল। সজল, জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যে আপিল বিভাগের চূড়ান্ত রায়, যে রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখেছিলেন, সেই রায়ের বিরুদ্ধেই মূলত আজকে রিভিউ আবেদন করেছেন দুপক্ষের আইনজীবীরাই। মুজাহিদের আইনজীবীরা সকাল 10:10 এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরা কিছুক্ষণ আগেই মূলত এই রিভিউ আবেদনটি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছেন এবং তারা তাদের যে যুক্তিগুলো রয়েছে সেই যুক্তিগুলো লিখিত আকারে দেখিয়েছেন। এবং মুজাহিদের আইনজীবীরা বলছেন যে আপিল বিভাগ যে মৃত্যুদণ্ড বহাল রেখে যে রায় দিয়েছেন সেই রায় মূলত 30টি ভুল ছিল, সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা আশা করছেন যে আপিলের রায়ের অর্থাৎ রিভিউ রায়ে মুজাহিদ খালাস পাবেন এবং খালাস পেয়ে তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে। এবং বিএনপি নেতার আইনজীবীরা অর্থাৎ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরাও কিন্তু একই যুক্তি দেখিয়েছেন এবং তারাও 10টি যুক্তি দেখিয়ে বলছেন যে তারাও মৃত্যুদণ্ড থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী খালাস পাবেন অথবা তার মৃত্যুদণ্ডের সাজা কমে আসবে বলে তার আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন। তো সদল আমরা যতটুকু জানি যে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন আর জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন এবং দুপক্ষের আইনজীবীরাই তাদের সাথে কয়েকবার দেখা করেছেন, আত্মীয় স্বজন দেখা করেছেন এবং কারা কর্তৃপক্ষও মূলত তাদেরকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনিয়েছেন, যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তাদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানাটি জারি করেছিল। তো সদল জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল বুদ্ধিজীবী হত্যা, অর্থাৎ আলবদরের কমান্ডার হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং বুদ্ধিজীবী হত্যায় মূলত জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির দণ্ড দিয়েছিলেন এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে 71-এর কুণ্ডেশ্বরী ওষুধালয়ের প্রতিষ্ঠাতা নিতুনচন্দ্র কুণ্ডকে হত্যার অভিযোগ সহ বেশ কয়েকটি অভিযোগে অর্থাৎ চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিলেন। তো রাষ্ট্রপক্ষ বলছে যেহেতু আজকে তারা রিভিউ আবেদনটি করেছেন এবং রিভিউ আবেদনটি আপিল বিভাগের রায় অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে শুনানির কথা রয়েছে এবং তারা যেহেতু সুপ্রিম কোর্ট বর্তমানে অবকাশকালীন সময় রয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের সবগুলো বিচার কার্যক্রম পুরোপুরি শুরু হয় নাই, আগামী মাস থেকেই শুরু হবে এবং রাষ্ট্রপক্ষ বলছে যে সুপ্রিম কোর্ট খোলার পরপরই মূলত এই রিভিউ আবেদন শুনানির একটা দ্রুত ব্যবস্থা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সচল সুপ্রিম কোর্ট থেকে এই ছিল আসলে জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউয়ের সর্বশেষ খবর। সজল। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। তিনি জানাচ্ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রিভিউ আবেদন বিষয়ে সবশেষ খবর। গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে আত্মসমর্পণ করার আদেশ 1 সপ্তাহের জন্য
স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি। এই আদেশের ফলে লিটনকে গ্রেফতারে আর কোনো বাধা রইল না। সকালে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি শেষে এই রায় দেওয়া হয়। সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় আত্মগোপনে থাকার পর গত সোমবার দুপুরে হাইকোর্টে হাজির হন এমপি লিটন। একই দিন জামিন আবেদন করলে আদালত লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দেন। সেদিন লিটন দাবি করেন, লাইসেন্স করা অস্ত্র না থাকায় নিরাপত্তার কারণে এতদিন আত্মগোপনে ছিলেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী জানিয়েছেন, স্থগিত হলেও যে কোনো সময় আদালতে আত্মসমর্পণ করতে পারেন এমপি লিটন। গত 2 অক্টোবর শিশু সৌরভ গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত হন। আমরা হাইকোর্টের অর্ডার হাতে পেয়েছি। সেই হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা মক্কেলকে বলবো সারেন্ডার করার জন্য। যদিও অ্যাপিলেট ডিভিশন আমাদের এই অর্ডারটাকে আজকে ওই ডাইরেকশনটাকে স্টে করে দিয়েছে, বা ডাইরেকশনের অর্ডার পেতে তো নিশ্চয়ই সময় লাগবে। সুতরাং আমি আশা করি যে আমার মক্কেল হয়তো বা যত তাড়াতাড়ি সম্ভব কোর্টের সারেন্ডার করবে। ইতালি নাগরিক তাভেলা সিজারের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। রাতেই পাঠানো হবে রোমে। গত 15 দিন তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইতালি দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে তার মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। রাতে তাভেলার মরদেহ তার নিজ দেশ ইতালি নিয়ে যাওয়া হবে। গত 28 সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান 2 নম্বরে দুর্বৃত্তদের হাতে খুন হন তাভেলা সিজার। পরদিন সকালে তাভেলা সহকর্মী এবং নেদারল্যান্ড ভিত্তিক একটি এনজিওর এক কর্মকর্তা বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার অগ্রগতি নিয়েও জানা যায়নি তেমন কিছু। তাভেলা নেদারল্যান্ড ভিত্তিক একটি এনজিওর প্রজেক্ট ম্যানেজার ছিলেন। ইটালিয়ান এমবেসি থেকে কনসুলার অ্যাটাশে এসেছিলেন এবং তার সাথে আরও একজন। ওনারা আবেদন দিয়েছেন এটাকে এমবালমিং করার জন্য এবং প্লেনে নেওয়ার জন্য, প্লেনে নন ইনফেকশাস সার্টিফিকেট নেওয়ার জন্য এখানে এসছেন। ওনারা প্রক্রিয়া সম্পন্ন করে কাগজপত্র জমা দিয়ে চলে গেছেন। আমরা এমবালমিং করতেছি এবং ওনাদের কাগজপত্র আমরা তৈরি করছি। রাজধানীতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত। সকালে মিরপুর 10 নম্বর চত্বর থেকে এই অভিযান শুরু হয়। অভিযান চলার সময় ম্যাজিস্ট্রেট বাস সহ বিভিন্ন গণপরিবহন দাঁড় করিয়ে যাত্রীদের কাছে ভাড়া আদায়ের পরিমাণ জানতে চান। এ সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এখন পর্যন্ত বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে 9টি মামলা দায়ের সহ 10,500 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। অক্টোবরের 1 তারিখ থেকে মেট্রো এলাকার ভাড়ার বাস মিনিবাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। সে অনুযায়ী নিয়ম হলো যে প্রত্যেক গাড়িতে নির্দিষ্ট রুটের ভাড়ার চার্ট লাগানো থাকতে হবে এবং ওই হিসাবেই ভাড়া আদায় করতে হবে। আমরা এখানে সকাল 9টা থেকে মোবাইল কোড পরিচালনা করছি এবং যাত্রীদের কাছ থেকে বক্তব্য শুনে এবং ভাড়ার চার্টের সাথে মিলিয়ে দেখলাম যে কোনো বাস যার নির্দিষ্ট চার্টের চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। যেমন গুলিস্তান পর্যন্ত, মিরপুর 12 থেকে গুলিস্তান পর্যন্ত 30 টাকা 26 টাকা ভাড়া, তারা নিচ্ছে 30 টাকা। আমরা 4 টাকা করে যাত্রীদেরকে ফেরত দেওয়া। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিআরটিএ এর ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ছাড়া আগামী 1 জানুয়ারি থেকে কোনো যান চলাচল করতে পারবে না। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর সংস্থার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের পর তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি ঢাকা জেলার ডিসির প্রতি মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর আহ্বান জানান। বিআরটিএ যে সকল যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান করে সে সকল যানবাহনকে আগামী 31 ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নাম্বার প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে। আগামী 1 জানুয়ারি 2016 হতে ডিজিটাল নাম্বার প্লেট, রেট্রো রিফ্লেক্টিভ নাম্বার প্লেট এবং আরএফআইডি ট্যাগ ছাড়া সারা দেশে কোথাও কোনো যানবাহন চলাচল করতে
পারবে না। গত 25 এবং 26 আগস্ট সময় সংবাদে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, পরিবর্ধন এবং হারিয়ে যাওয়া পরিচয়পত্র পুনরায় তুলতে গিয়ে সেবা প্রত্যাশীদের নানা ভোগান্তি নিয়ে সংবাদ প্রচার করা হয়। আবারও সরেজমিনে গিয়ে দেখা গেছে একই চিত্র। তবে দীর্ঘ লাইনের সারি কিছুটা কমলেও বেড়েছে অভিযোগের তীব্রতা। সময়মতো কর্মকর্তাদের না পাওয়া এবং তাদের অসদাচরণে ক্ষুব্ধ ত্রুটি সংশোধনে আসারা। সব অভিযোগ বিবেচনায় রেখে সেবার মানোন্নয়ন করার আশ্বাস দায়িত্বরত কর্মকর্তার। সাইফুল রুদ্রর প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্র ত্রুটিমুক্ত করতে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে ইসলামিক ফাউন্ডেশনে অবস্থিত এনআইডি প্রকল্পের অস্থায়ী সদর দপ্তরে ভিড় করেন সেবা প্রত্যাশীরা। অন্যান্য বারের মতো এবারও উঠে এসেছে নানা অভিযোগ। কেউ কারোর সাথে কথাই বলছে না, মনে হচ্ছে না যে আমরা মানুষ না আর কিছু। আমাকে বলছে নিচে যান, আমি আসছি নিচে, আমি এখানে আনসারকে জিজ্ঞেস করছি, উনি বলতেছে আপনি আবার 7 তলায় যান। ওখানে 7 তলায় যাওয়ার পর উনি আবার পাঠাতেছে আপনি নিচে আসুন। সরকারি পরিচালক উনি মনে করেন 2-1টা কাজ করলে আরো সময় নষ্ট করে, তারপরে কিছু বললে তারপর উঠে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার যায় বসে। যদি আমরা কোনো কথা বলতেছি যে আমাদের একটু তাড়া করেন, যে আমি আপনাদের চাকরি করি না, সরকারি চাকরি করি। সার্ভার খুবই স্লো, একবারে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কোনো কাজই করা যায় না। আমি সেই সকাল 7:30 বাজে আসছি, শুধু আমি ছাপটা দেবো, ঠিক আছে, এই জন্য প্রায় 3.5 ঘন্টা ধরে ওয়েট করতেছি। প্রকল্পে কর্মরত কর্মকর্তাদের অসৎ আচরণের পাশাপাশি সেবা প্রত্যাশীদের জমাকৃত গুরুত্বপূর্ণ নথি এনআইডি সদর দপ্তর থেকে হারিয়ে যাবার মতো ঘটনাও ঘটেছে একাধিকবার। নতুন আইডির জন্য 2013 সালে ওখানে আমি ভোটও দিছি, কিন্তু এখনো পাই নাই। ওখান থেকে আমি এই পর্যন্ত 3 বার আসলাম, শুধু ঘুরতে আছি। 1 বছর ধরে আমি আমার ঠিকানা পরিবর্তনের জন্য ঘুরছি, জেলা অফিসে গেলাম, অনেক কষ্ট করে ফরওয়ার্ডিং নিয়ে গত বছরের ডিসেম্বরে জমা দিয়েছি। 10 মাস পর খবর পেলাম যে পুরো ফাইলটাই নিখোঁজ। গত 27-8 তারিখে জমা দিছি সংশোধন করার জন্য। 1 মাস পর আসলাম, বললো যে আপনার ফাইল মিসিং হয়েছে। আমি বললাম আমারটাই শুধু মিসিং না, এই আপনাদের আর 20-30টা ফাইল মিসিং হয়েছে। এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন এই কর্মকর্তা, আশ্বাস দিলেন সমস্যা সমাধানের। এরকম যদি কিছু ঘটে থাকে সেজন্য আমি দুঃখিত। আমি সবাইকে নিয়ে মিটিং করেছি এবং খুব কড়াকড়িভাবে বলেছি কোনোভাবেই কোনো ক্রমেই অসদাচরণ করা যাবে না কারোর সঙ্গে। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আশা করি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো। এনআইডি প্রকল্পের বর্তমান কার্যালয়টি তাদের নিজস্ব ভবনে স্থানান্তর করা হলে সেবা প্রত্যাশীদের এসব অভিযোগ অনেকাংশে কমে আসবে বলে জানান এই কর্মকর্তা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। রাঙামাটিতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা বিজেপির হাতে আটক। দীর্ঘদিন ধরে ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ সরকারকে হুমকিও দিয়ে আসছিল সে। এবং সঠিক ধারণার অভাব এবং নিয়ন্ত্রণহীন মানসিকতার কারণে বয়ঃসন্ধিকালে অনেকেই জড়িয়ে পড়ে নানা মানসিক সমস্যায়। সঠিক কাউন্সেলিংয়ের মাধ্যমে সমাধান সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মূল ভূখণ্ডে যোগ হওয়া সাবেক ছিটমহলগুলোতে শুরু হচ্ছে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কার্যক্রম। ছিটমহল বিনিময়ের 2 মাসের মধ্যেই সরকারের এমন পদক্ষেপে খুশি বাংলাদেশের নতুন নাগরিকরা। বিলুপ্ত ছিটমহলগুলোতে আগামীকাল প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে আলোকিত হবে 10টি ছিটমহল। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দাবি, চলতি বছরের মধ্যেই সাবেক সবকটি ছিটমহলে বিদ্যুৎ দিতে 11,000 গ্রাহকের হিসেব ধরা হয়েছে। এজন্য নির্মিত হচ্ছে প্রায় 300 কিলোমিটার বিতরণ লাইন। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মাত্র 2 মাস হলো দূর হয়েছে স্বাধীন দেশের অভ্যন্তরে পরাধীনভাবে থাকার যন্ত্রণা। ছিটমহল বিনিময়ের আগে যেখানে ন্যূনতম নাগরিক সেবাটুকুও পাওয়া যেত না, এখন সেখানে চলছে বিদ্যুতায়ন কর্মসূচি। কাজ চলছে বিতরণ লাইন নির্মাণের, ঘরে ঘরে লেগেছে বৈদ্যুতিক মিটার। গত 31 জুলাই মধ্যরাতে বাংলাদেশের অংশ হয়ে যাওয়া সাবেক 111টি ছিটমহলে উন্নয়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসে উদ্বোধন করবেন এই কর্মসূচি। স্বাধীন ভূমিতে বিদ্যুতের আলো উৎফুল্ল করেছে সেখানকার অধিবাসীদের। সরকার আমাদের দিকে নেক নজর দিছে, সরকার আমাদের এই যে রাস্তাঘাট, ইলেকট্রনিক সবকিছু দিতেছে। আমরা এখন রাতের বেলায় বিদ্যুতের যে কারেন্টের বাল্ব পাবো, এর আলোয় আমরা লেখাপড়া করতে পারবো। কারেন্টের আলোতে লেখাপড়া করতে পারবো, তাই আমরা ছাত্রছাত্রীরা অনেক খুশি। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তথ্য অনুযায়ী বিলুপ্ত 111টি ছিটমহলের মধ্যে 52টি পল্লী বিদ্যুৎ সমিতি ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কুড়িগ্রামের আওতাভুক্ত। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার কুড়িগ্রামের ফুলবাড়ির দাসিয়ার ছড়া, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদায় 5টি ও নীলফামারীর ডিমলা উপজেলার 4টি বিলুপ্ত ছিটমহল বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে।
বিদ্যুতায়ন কর্মসূচিকে সফল করতে এরই মধ্যে কুড়িগ্রামের সব প্রস্তুতি শেষ করেছে পল্লী বিদ্যুতের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। দাসের ছড়ায় 50 কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণের মাধ্যমে 1906 জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে 17 কিলোমিটার লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে। অন্যদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন বিলুপ্ত ছিটমহলগুলোর মধ্যে পল্লী বিদ্যুতের আওতাভুক্ত সব এলাকায় এবছরের শেষ নাগাদ বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। কুড়িগ্রাম, নীলফামারী এবং ঠাকুরগাঁও এই 3টা সমিতির 10টা ছিটমহলে আপনার যে জনগণগুলো বাস করে তাদের জন্য আমরা 45 কিলোমিটার লাইন নির্মাণ করেছি। 32টাতে আমাদের প্রায় 300 কিলোমিটার লাইন নির্মাণ করা লাগবে। দ্রুততার সাথে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং তাদেরকে ইনশাল্লাহ এই বছরেই অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আমরা তাদেরকে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেব। বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে 68 বছরের আঁধার ঘুচবে অবহেলিত জনপদের। সচ্ছলতা আর সুশিক্ষায় মুক্তি মিলবে দীর্ঘকালের গ্লানি থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুড়িগ্রাম সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র এখন সাজ রব। সেখানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফরকালে 9টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তার। এদিকে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মমিনুল ইসলাম মন্দির তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2010 সালের পর আগামী 15 অক্টোবর তৃতীয়বারের মতো কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে জেলার সড়কগুলো ছেয়ে গেছে শুভেচ্ছা সম্বলিত তোরণে। সে সাথে ফেস্টুন, প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টারে গোটা শহর সেজেছে বর্ণিল সাজে। এদিকে শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত সর্বস্তরের মানুষও। শেখ হাসিনা আমার কুড়িগ্রামের খুব উন্নয়ন করছে। 15 তারিখ প্রধানমন্ত্রী আসবে, তার জন্য কুড়িগ্রামবাসী আমরা সবাই খুশি। এছাড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভাস্থল সরকারি কলেজ মাঠে এখন জোরে সোরে চলছে নৌকা সাদৃশ্য বিশাল মঞ্চ নির্মাণের কাজ। ওনার উদ্দীপনায়, ওনার সহযোগিতায় কুড়িগ্রাম থেকে আজ মঙ্গা দূরীভূত হয়েছে। আমাদের মানুষ দুবেলা দুমুঠো খেতে পারছে। কুড়িগ্রাম উনি আসছেন, এখন আমরা অপেক্ষা করছি ওনাকে বরণ করার জন্য। আগামী 15 তারিখে যে জনসভা, এই জনসভাটি মহাসমাবেশে রূপান্তরিত হবে। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরে নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ, র্যাব ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মানুষ খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাগত জানিয়েছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সর্বোচ্চ এবং নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছি। সফরকালে কুড়িগ্রাম সমন্বিত বীজ হিমাগার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন সহ সদ্য নির্মিত 9টি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া রাজীবপুর ও কুর্তিমারি ফায়ার সার্ভিস স্টেশন, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও কুড়িগ্রাম নার্সিং হোস্টেল সহ আরো 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। রাঙামাটিতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডাক্তার রেনিনসোকে আটক করেছে বিজিবি। মধ্যরাতে রাজস্থলী উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির মেজর সাব্বির আহমেদ জানান, গত রাত 3:30টার দিকে ইসলামপুরের আদর্শপাড়া এলাকার একটি বাড়িতে রেনিনসো আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। পরে সেখান থেকেই আটক করা হয় রেনিনসোকে। গত 1 দশক ধরেই রেনিনসো এখানে বসবাস করছে এবং এখান থেকেই সে আরাকান আর্মির কাজ পরিচালনা করত বলে জানিয়েছে বিজিবি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ সরকারকে হুমকিও দিয়ে আসছিল সে। এর আগে গত আগস্ট মাসে বান্দরবানে বিজিবির ওপর আরাকান আর্মির হামলার পর রাজস্থলী থেকেই তার 3 সহকারীকে আটক করা হয়। আটক রেনিনসোকে রাজস্থলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারে উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে MSF হল্যান্ড, ACF ও IOM নামের 3টি বিদেশি সংস্থা। এই সংস্থাগুলোর কারণে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ও অপরাধ কর্মকাণ্ড বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে বিদেশি NGO-গুলোর কর্মকাণ্ডে ক্ষোভ তাদের। এদিকে জেলা প্রশাসক বলছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে অবৈধভাবে আসা হাজার হাজার রোহিঙ্গা নাগরিকের বসবাস কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। এসব রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিদেশি সংস্থা MSF হল্যান্ড ও ACF। তবে 2012 সালে মিয়ানমারে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার পর রোহিঙ্গাদের উস্কানি দেওয়ার অভিযোগে MSF হল্যান্ড ও ACF এর কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। এরপর 2014 সালের শুরু থেকে নতুন করে কার্যক্রম শুরু করে IOM এর তদারকিতে সরকারের অনুমতি সাপেক্ষে নতুনভাবে 2015 সালের মার্চ থেকে আবারও কাজ শুরু করে MSF হল্যান্ড ও ACF। স্থানীয়দের অভিযোগ, এসব বিদেশি এনজিওর কারণে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ও অপরাধ কর্মকাণ্ড বাড়ছে। কিছু এনজিও কাজ করার কারণে আনরেজিস্টারে মূলত রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ছে। বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, যার কারণে দিন দিন রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না যতদিন এখানে এনজিও সংস্থা আছে। রোহিঙ্গাদের নিয়ে যে এনজিও গুলো কাজ করতেছে, তারা রোহিঙ্গাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের স্থানীয় লোকজনের মানবাধিকার লঙ্ঘন করতেছে। সরকারি নিষেধাজ্ঞার মাধ্যমে এসব বিদেশি এনজিওর কার্যক্রম বন্ধ করার দাবি জানালেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এই নেতা। রোহিঙ্গা ক্যাম্পের কর্মকাণ্ডটাকে তাদেরকে সরিয়ে রাখা উচিত সরকারি নিষেধাজ্ঞার মাধ্যমে, না হলে রোহিঙ্গারা উপারে যাওয়ার প্রবণতা তাদের কাছ থেকে হ্রাস পাবে, এখানে থাকার প্রবণতাই দিন দিন বৃদ্ধি পাবে। তবে কক্সবাজারের জেলা প্রশাসক জানালেন সংস্থাগুলোর কার্যক্রম তদারকি করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। আনডকুমেন্টেড মায়ানমার ন্যাশনালসদের IOM যে কাজটা করতেছে সার্বক্ষণিক আমরা নজরদারি করি, মনিটরিং করি, সুপারভাইজ করি। এই ধরনের কোনো যদি অভিযোগ আমাদের কাছে এসে থাকে আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু ব্যবস্থা নেব। জেলা প্রশাসনের তথ্যানুযায়ী কক্সবাজারের 2টি শরণার্থী শিবিরে নিবন্ধিত 32,000 সহ 3 লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজার জেলায় বসবাস করছে। সময় সংবাদ, কক্সবাজার। কেন্দ্র থেকে কমিটি গঠনের নির্দেশনা ও চাপ থাকলেও কমিটি গঠন করতে পারছে না যশোর জেলা বিএনপি। মূলত নেতাকর্মীদের অধিকাংশ কারাগারে ও অন্যরা আটক আতঙ্কে থাকায় সম্মেলনের জন্য সমবেত হতে পারছেন না তারা। অবশ্য জেলার শীর্ষ নেতাদের দাবি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করলেই সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন ও দলকে গতিশীল করা সম্ভব হবে। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যশোর জেলা শাখার মোট 17টি ইউনিট রয়েছে। গত 9 আগস্ট কেন্দ্র থেকে দেয়া নির্দেশনা অনুযায়ী 30 সেপ্টেম্বরের মধ্যে এসব ইউনিটে কমিটি পুনর্গঠনের কথা ছিল, কিন্তু যশোরে কোনো কমিটি গঠন বা গঠনের প্রক্রিয়াও শুরু করতে পারেনি বিএনপি নেতারা। নেতাকর্মীদের মতে, তৃণমূলের অধিকাংশ নেতা কারাগারে আটক থাকায় এবং বাকিরা গ্রেপ্তার আতঙ্কে থাকায় সম্মেলন করা যাচ্ছে না। আমাদের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং কারা অন্তরালে তারা আছে। তাদের জামিন মুভ করা, তাদেরকে বের করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এইসব নিয়ে আমরা মূলত এখন ব্যস্ত আছি। আমরা সচেষ্ট হয়েছি যে করব, কিন্তু সেখানে এই মাঠ পর্যায়ে যে যাব, তৃণমূল পর্যায়ে মিটিং করারও অনুমতি নেই। গ্রামে ওয়ার্ড কমিটি করতে যাই, আমরা যদি কোনো একত্রিত হই তাহলে প্রশাসন সেখানে আমাদের নাশকতার মামলা দেবে, এই ভয় দেখিয়ে আমাদেরকে একত্রিত হতে দিচ্ছে না। উৎসবমুখর পরিবেশে সম্মেলনটা করতে হবে, কিন্তু আজকে তৃণমূল পর্যায় থেকে যদি কাউন্সিল আমরা করে আসতে না পারি তাহলে সেই সম্মেলন করার কোনো মানে হয় না। বিএনপি নেতাদের দাবি, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করলেই সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন ও দলকে গতিশীল করা সম্ভব। সবাই হামলার ভয়তে বা বিভিন্ন কারণে মামলা বা ইসের কারণে যার যার অবস্থানের থেকে দূরে আছে। আমরা যশোরে পুলিশ প্রশাসনের কাছে আমরা প্রত্যাশা করি তারা যদি নিরপেক্ষ জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করে, আমরা মনে করি আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলি সম্পন্ন করা সম্ভব, আমাদের সম্মেলন করা সম্ভব, এটি সংগঠনকে রাজনৈতিকভাবে সংগঠিত করা যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। সবশেষ যশোরের 91টি ইউনিয়ন, 72টি ওয়ার্ড, 16টি উপজেলা ও পৌর কমিটি সহ জেলা কমিটি গঠনে 30 ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছেন জেলার নেতারা। সময় সংবাদ, যশোর। একদিকে অভাব প্রয়োজনীয় পুঁজির, অন্যদিকে নেই দক্ষ জনবল। ফলশ্রুতিতে সুদিন হারিয়েছে রাজধানীর এমব্রয়ডারি আর কারচুপি শিল্প। মিরপুর, মোহাম্মদপুরের অনেক কারখানাতেই সীমিত আকারে চলছে পোশাকে পুঁতি, চুমকি বসানোর কাজ, যার কোনোটিতেই নেই 3 থেকে 4 জনের বেশি কারিগর। মহাজনরা বলছেন, দাম বেশি হয়, দেশীয় কারচুপির চাহিদা কমে যাওয়ার সঙ্গে বাজারে অবাধে প্রবেশ করছে কম দামি ভিনদেশি পোশাক, যে কারণে এ খাতে বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন তারা। জুবাইর ফয়সালের রিপোর্ট। ছোট্ট একটি ঘর, যার মেঝেতে পাতা কয়েকটি কাঠের ফ্রেমগুলোর চারপাশে সুতা দিয়ে টানটান করে আটকানো বাহারি নকশার শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি কিংবা কামিজ। প্রত্যেকটি পোশাকের দুপাশে পিঁড়িতে বসে একমনে পুঁথি, চুমকি, জড়ি আর কাচ বসাচ্ছেন কারিগররা, যার আক্ষরিক নাম কারচুপি।
দেশে একসময় এসব কাজের কদর ছিল অনেক, কিন্তু কালের বিবর্তনে সোনালী অতীত হারিয়েছে এই কুটির শিল্পটি। একসময় যেসব কারখানায় কাজ করতেন 35 থেকে 40 জন কারিগর, এখন তা নেমে এসেছে 3-4 জনে। আসল মজাটা নিচ্ছে যারা বুটিক, ওই যে বড় বড় দোকানগুলি আছে, এরা ঠিকই, এদের লাভ ঠিকই হচ্ছে, মরে গেলাম আমরা। কাজটা ওরকম এখন মানে চলতেছে না, আগে যেরকম চলতো, ঠিক আছে, মহাজনও মানে ভালো ইনকাম থাকতো, আমগো মানে কাজ কইরা ভালো ইনকাম থাকতো, ঠিক আছে, কিন্তু এখন ওগুলো ইনকাম নাই ওরকম। দুরবস্থার উৎস খুঁজতে গিয়ে দেখা যায় বিনিয়োগের জন্য অর্থের যোগানই বড় সমস্যা মহাজনদের কাছে। সঙ্গে রয়েছে ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে কম মূল্যে পোশাক আমদানির বিষয়টি। একটা শাড়িতে মনে করেন 1000 টাকা বাঁচতো, ওইখানে 1000 টাকা বাঁচে না, এখন খুব কষ্ট হয়ে যায় 200 টাকা 500 টাকা বাঁচাতে গেলে। আমাদের দেশের জিনিস বাইরে চলে যাচ্ছে, ওরা ব্যবহার করতে, কিন্তু আমাদের দেশের জিনিস আমরা না, এটা মেড ইন বাংলাদেশ, এটা নিব না আমরা, তো দোষ আমাদের না। ভারতের শাড়ি আইসা দাম কমায় দিছে, মানে রেট একবারে কম। আমরা আগে শাড়ি নিয়ে ঘুরতে হইতো না, এখন শাড়ি নিয়ে ঘুরতে হয়। সরকারের দিক থেকে যদি আমাদের ওরকম বড় কোনো স্পেস দেওয়া হয়, যেমন লোকজন প্রশিক্ষণের জন্য, তো সেটা আগামীদের জন্য অনেক ভালো হবে। এই খাতের উন্নয়নে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কারখানাগুলোকে একটি নির্দিষ্ট এলাকায় আনার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার জন্য সরকারি উদ্যোগ দরকার বলেও মনে করেন মালিকপক্ষ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত বন্দরনগরী চট্টগ্রামের শত শত কারিগর। শুধু প্রতিমা তৈরি নয়, বিশাল বাজেটের বিভিন্ন থিমের আদলে তৈরি করা হচ্ছে প্রতিমা মণ্ডপও। এর মধ্যে বহুল আলোচিত ভারতীয় চলচ্চিত্র বাহুবলী যেমন রয়েছে, তেমনি রয়েছে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চিত্র। আর এবার 2000-এরও বেশি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আর কদিন পরেই দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমা তৈরির কারিগরদের, কারণ নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে প্রতিমা বুঝিয়ে দিতে হবে। তাই শেষ মুহূর্তে তুলির আঁচড়ের টানে ব্যস্ত সময় পার করছেন তারা। এবার ওরিয়েন্টাল কালারের প্রতিমার চাহিদা সবচেয়ে বেশি। আমাদের কাজ এখন সেই সময় করে নিয়ে আসছে, কেন এখন আমরা করতে পারি না, খাওয়া দাওয়ার তেমন হয় না। কাজের যে চাপ, তাতে আমাদের ধরেন দিন রাত কাজ করে 3-4টা পর্যন্ত কাজ করতেছে, তারপরও কাজ শেষ করতে পারতেছে না। এই সময়টা সব কাজেরই একটা চাপ আছে, এখন সব সময় খেয়াল রাখতে হবে যে অধিবাসীদের সবাই বুঝিয়ে দিতে হবে। ঐতিহ্য ধরে রেখে এবারও বিশাল বাজেটের প্রতিমা মণ্ডপগুলো সাজানো হচ্ছে আকর্ষণীয় থিমের আদলে। ভারতীয় সিনেমা বাহুবলীর থিম নিয়ে তৈরি করা হচ্ছে পূজা মণ্ডপ। পাশাপাশি অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় মানুষের মৃত্যু যাতে আর না ঘটে সেজন্য সচেতনতা তৈরির লক্ষ্যে করা হচ্ছে বিপন্ন মানবতা নামে পূজা মণ্ডপ। বিগত 10 বছরের যার রেকর্ড, আমরা এবার রেকর্ডটা ভাঙার চেষ্টা করছি। সমুদ্রের মধ্যে খেয়ে মানুষ বিপন্ন হয়ে তা মারা যাচ্ছে, না খেয়ে এবং অদ্যাহারে মারা যাচ্ছে, সেটাকে আমরা এবার এই পূজা, মা দুর্গার পূজাতে আমরা দেখানোর চেষ্টা করব। এবার মহানগরীতে 298টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এছাড়া জেলার 16টি উপজেলায় থাকছে অন্তত 1800 পূজা মণ্ডপ। দেশের পরিস্থিতি চিন্তা করে ভালো সার্বিক ব্যবস্থা নিয়েছে পুলিশ কমিশনের মধ্যে বলেছেন। তারপরও আমরা প্রত্যেক পূজা মণ্ডপকে নির্দেশ দিয়েছি 10 জন বা 20 জন করে বেশ ধারণ করে স্বেচ্ছাসেবক প্রদান করার জন্য, যাকে সন্দেহ লাগে তাকে চার্জ করার জন্য। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এবার মা দুর্গা আসবেন ঘোড়ায় চড়ে, আর পূজা শেষে ফিরে যাবেন দোলায় করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময়টা শৈশবের শেষ আর পরিপূর্ণ তারুণ্যে পৌঁছানোর মধ্যবর্তী বয়স। এই বয়সে নিজের ভেতরে ঘটতে থাকা শারীরিক আর মানসিক পরিবর্তন আমূল দাঁড়িয়ে দেয় কিশোর কিশোরীকে। পরিষ্কার করে কিছু বুঝে ওঠার আগেই পরিবার আর সমাজ থেকে শুরু হয় বিধিনিষেধ, যা রূপ নেয় সংকটে। কিন্তু কারো কাছেই যেন বলা যায় না না বলা কথা। বিশেষজ্ঞদের মতে মনের কথা খুলে বলার ব্যবস্থা থাকলে অনেক শারীরিক আর মানসিক সমস্যা থেকে রেহাই পেত দেশের বয়সন্ধির ছেলেমেয়েরা। কি উপায়ে এবং কারা হবেন সেই নির্ভরতার মানুষ, তার উত্তর খুঁজেছেন শাতিলা শারমিন। ক্যামেরা ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। হঠাৎ
বৃষ্টিপাত, ঝড়ো বাতাস কিছুটা অস্থির আর অগোছালো করেছে প্রকৃতিকে। কালো হয়ে আসা প্রকৃতিকে মনে হতে পারে গোমরামুখও, আবার বর্ষার পানি অজান্তেই সতেজ যৌবনের সাজে সাজিয়েছে তাকে। জীবনের একটা সময়ে প্রকৃতি এমন অদ্ভুতভাবে শিশুকে সাজিয়ে দেয় পরিপূর্ণ মানব বা মানবীতে। প্রকৃতিগতভাবে ব্যাপারটি খুব সাধারণ হলেও এ পরিবর্তন শারীরিক ও মানসিকভাবে আমূল নাড়িয়ে দেয় বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের। বাসা থেকে বেশি একটা বেরোই না, আর আগে 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 যা খেলতাম এখন তো প্রশ্নই ওঠে না। অল্প একটু ধারণা আগে থেকেই ছিল, এখন একটু বেশি হচ্ছে ধারণা। তোমার কি মনে হয় যে তুমি পুরোটা বুঝো? না, পুরোটা বুঝি না। সামাজিক লজ্জা আর সংস্কার কিশোর কিশোরীর কাছে খোলামেলা হতে দেয় না অভিভাবক বা শিক্ষকদের। বড় হইলে তো অনেক ধরনের চিন্তা ভাবনাই মার লাগে। তো টিফিন টাইম দেখা যায় আমাদের 40 মিনিট 45 মিনিট, দেখা যায় যে আরো 5 মিনিট বাড়ায় নিল। এইভাবে ওদের মোটামুটি আমাদেরই হয়, এর বাইরে আর ওদের নিয়ে আর কিছু করার সুযোগ হয় না। তখন সমবয়সী বন্ধুই হয়ে যায় একমাত্র আশ্রয়। কিন্তু বন্ধু কিভাবে দেবে জটিল এ সমস্যার সমাধান? এই সব স্যাররা পড়ায় না, সব স্যার অধ্যায় বাদ দিয়ে পড়ায়। লেখাপড়ায় মন বসে না, মানে কিছু করতে ভালো লাগে না, সেজে গুজে থাকতে মন চায়। মেয়েদের প্রতি অ্যাট্রাকশনটা সবারই স্বাভাবিক। সামাজিকভাবে মনে হয় সবাই অন্য দৃষ্টিতে দেখে। বিশেষজ্ঞদের মতে সঠিক ধারণার অভাব এবং নিয়ন্ত্রণহীন মানসিকতার কারণে অনেকেই জড়িয়ে পড়ে নানা মানসিক সমস্যায়। এই সময় এরা খুব ভালনারেবল থাকে। ড্রাগ এডিকশনের প্রবণতা এখানে খুব বেশি, কন্ট্রোলটা কম, আবেগ খুব বেশি। হাই স্কুল লেভেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। স্কুল সাইকোলজির একটা বিষয় আছে, স্কুল মেন্টাল হেলথ বলে একটা কনসেপ্ট। আমরা যে সমস্ত প্রবলেমের মধ্য দিয়ে আসছি সেই সমস্ত প্রবলেমের মধ্য দিয়ে আমাদের সন্তানরা যাক, সেটা আমরা চাইবো না। অতএব আমাদের এই সেন্সিটিভিটি কমাতে হবে। ছোট্ট শিশু একটু একটু করে যৌবনে পদার্পণ করে। যৌবনে পদার্পণ করার আগে যে অস্থির আর অগোছালো সময়টি পার হতে হয় তার নাম বয়ঃসন্ধি। বয়ঃসন্ধির এই অস্থির আর অগোছালো মানসিকতার সময় সবচেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন তার নাম কাউন্সিলিং। এই কাউন্সিলিংটি হতে পারে পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আর তাহলেই একজন শিশু পূর্ণাঙ্গ মানুষ রূপে বেড়ে উঠবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জীবনের শেষ প্রান্তে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়ে নতুন আশায় বুক বাঁধছেন কুষ্টিয়ার বীরাঙ্গনারা। কুষ্টিয়ার বীর মুক্তিযোদ্ধা মোমেনা খাতুন এই স্বীকৃতি নিয়ে ভালোভাবে বাঁচতে চান। তার চাওয়া জীবনের শেষ দিনগুলোতে যেন আর কোনো অভাব অনটন না থাকে। অন্যদিকে সমাজের লাঞ্ছনা অপমানকে পেছনে ফেলে মর্যাদার সাথে সন্তানদের নিয়ে বাঁচার আশা এলেজান্নেসার। তিনি সদ্য ঘোষিত গেজেটের 7 নম্বর তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা এবং মোমেনা খাতুন গেজেটের 8 নম্বর তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা। 92 সালে গণ আদালতে সাক্ষী দিতে গেছিল, তখন আমরা ছোট ছোট ভাই বোন। দীর্ঘ 43 বছর পরে যে আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গেজেটটা পাশ করেছে, স্বীকৃতি দিয়েছে, আমরা খুবই গর্বিত। মুক্তিযোদ্ধা স্বীকৃত সে আমার দেশে, এখন আমার পুনর্বাসন আমার দিক, আমি বাঁচতে চাই, যাতে ছেলে ফেলে নিয়ে আমি বাঁচতে চাই। দেশের বাইরের খবর। মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH17 ফ্লাইটের যাত্রীবাহী বোয়িং বিমানটি রাশিয়ার তৈরি বাক ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনে বিধ্বস্ত হয়েছিল বলে দাবি করেছে নেদারল্যান্ডসের তদন্তকারী দল। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোও বিমানটি বিধ্বস্তের পেছনে রুশ সরকারকে দায়ী করেছেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রুশ রাষ্ট্রীয় ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানি বলছে, ইউক্রেন সরকারের নিয়ন্ত্রিত এলাকা থেকেই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে গেল বছর মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH17 ফ্লাইটের যাত্রীবাহী বোয়িং বিমানটি বিধ্বস্তের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ডাচ সেফটি বোর্ড। প্রথমে ওই বিমানটির নিহত যাত্রীদের স্বজনদের সামনে প্রতিবেদনটি প্রকাশ করা হয় এবং পরে একটি সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের সামনে ব্রিফিং করা হয়। তদন্তকারী দলের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, বাম দিকের ককপিটে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কারণেই বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমানটি। কয়েক মাস পর ডাচ সেফটি বোর্ড আলাদাভাবে একটি অপরাধ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানানো হয়। ডাচ সেফটি বোর্ডের প্রধান জিব্বে জস্ত্রা বলেন, যে ধরনের ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিমানটি ধ্বংস করা হয় তা শুধুমাত্র রুশ বাক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকেই ছোঁড়া যায়।
আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে তাতে বোঝা গেছে বিমানটি খুব সম্ভবত রাশিয়ার তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে। আমরা এখনই কাউকে দোষারোপ করছি না, তবে ওই সময় বাণিজ্যিক ফ্লাইটের জন্য সংঘাতপূর্ণ অঞ্চলের আকাশসীমা অবশ্যই বন্ধ রাখা উচিত ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো অভিযোগের তীর ছুঁড়লেন রাশিয়ার দিকে। ইউক্রেনের ক্রিমিয়ায় একটি সেনা ঘাঁটিতে দেয়া বক্তৃতায় তিনি বলেন, রুশ গণমাধ্যমগুলোর সমস্ত মিথ্যাচার এখন বিশ্বের কাছে ধরা পড়ে গেছে। নেদারল্যান্ডসের তদন্ত দল কারো নাম না বললেও তাদের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি রুশ, আর তা রুশ অধিকৃত অঞ্চল থেকেই ছোড়া হয়েছিল। বিশ্বের সবাই এখন জেনে গেছে কারা এর পেছনে দায়ী। এ পরিস্থিতিতে বাক ক্ষেপণাস্ত্র তৈরির রুশ রাষ্ট্রীয় কোম্পানি আলমাজান্তে একই দিন বিমান দুর্ঘটনা নিয়ে তাদের নিজস্ব প্রতিবেদন প্রকাশ করে। প্রতিষ্ঠানটির দাবি, ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের জারোশেন্সকে গ্রাম থেকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয় বলে তাদের পরীক্ষায় তারা নিশ্চিত হয়েছেন। রুশ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটি ভূপাতিত করা হয়েছিল বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ওই অভিযোগে নিরাপত্তা পরিষদ আমাদের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাশিয়া এবং ইউক্রেন দুদেশের সেনাবাহিনীর কাছেই বাক ক্ষেপণাস্ত্র রয়েছে। 2014 সালের 17 জুলাই নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে পূর্ব ইউক্রেনে 298 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ফ্লাইট MH17। বিমানের নিহত যাত্রীদের মধ্যে 169 জন ছিলেন নেদারল্যান্ডস এবং 10 জন ছিলেন ব্রিটিশ নাগরিক। ওই সময়টিতে ইউক্রেন সরকার ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছিল। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু মুতাজ আল কুরেশি নিহত হয়েছে বলে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠনটি। মঙ্গলবার সংগঠনটির মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানি অনলাইনে প্রকাশিত এক অডিও বার্তায় কুরেশির নিহত হওয়ার খবর নিশ্চিত করে। বার্তায় বলা হয়, গেল আগস্ট মাসে কুরেশি মার্কিন বিমান হামলায় নিহত হয়। এর আগে চলতি বছরের 22 আগস্ট মার্কিন সেনা কর্মকর্তারা আবু মুতাজ আল কুরেশি ইরাকের মসুলের উত্তরাঞ্চলে বিমান হামলায় নিহত হন বলে দাবি করে। ওই হামলায় আবু আবদুল্লাহ নামে আরেক আইএস নেতাও নিহত হন। আল কায়েদা এবং আইএসে যোগ দেওয়ার আগে আবু মুতাজ আল কুরেশি সাদ্দাম শাসনামলে ইরাকি সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। আগামী 8 নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। মিয়ানমারের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যার কারণে নির্বাচন পেছানোর বিষয়ে মতামত নিতে 10টি রাজনৈতিক দলকে নিয়ে মঙ্গলবার আলোচনায় বসে দেশটির নির্বাচন কমিশন। বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLDর এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৈঠকে একমাত্র দল হিসেবে নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্তের বিরোধিতা করে NLD। পরে অবশ্য নির্বাচন পেছালে সরকারের ওপর তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় পূর্ব নির্ধারিত তারিখেই তা অনুষ্ঠানের কথা জানায় কর্তৃপক্ষ। আ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিং বইয়ের জন্য এবছর ম্যান বুকার পুরস্কার জিতেছেন জ্যামাইকান লেখক মার্লন জেমস। বিখ্যাত জ্যামাইকান গায়ক বব মার্লের হত্যা চেষ্টা নিয়ে লেখা উপন্যাসটি 2015 সালের ম্যান বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় থাকা সবচেয়ে রোমাঞ্চকর বই বলে মন্তব্য করেছেন বিচারকদের প্রধান মাইকেল উড। মার্লনই প্রথম জ্যামাইকান যিনি ম্যান বুকার পুরস্কার পেলেন। নিজের তৃতীয় উপন্যাসের জন্য মার্লন এ পুরস্কার পেলেন। লন্ডনের গিল্ড হিলে মঙ্গলবার ডাচেস অব কর্নওয়েল মার্লনের হাতে পুরস্কার তুলে দেন। খেলার খবর, 2018 বিশ্বকাপ বাছাই পর্বের খবর। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঠিকই জয় তুলে নিল নেইমারবিহীন ব্রাজিল। ঘরের মাঠে ভেনেজুয়েলাকে 3-1 গোলে হারিয়ে পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। এদিকে দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখেনি মেসিবিহীন আর্জেন্টিনা। প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করেছে আলবিসেলেস্তেরা। প্রথম ম্যাচের হারের ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে জয়ের আত্মবিশ্বাস ফিরে পেতে ফোর্তালেজার ক্যাস্তেলোর মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হয় ব্রাজিল। যদিও নিষেধাজ্ঞার কারণে ম্যাচে না থাকা নেইমারের অভাব এতটুকু বুঝতে দেয়নি সেলেসাওরা। উল্টো ম্যাচের বয়স যখন মাত্র 1 মিনিটও হয়নি, তখনই স্বাগতিক সমর্থকদের গোল উপহার দেন চেলসি মিডফিল্ডার উইলিয়ান। এরপর ম্যাচের 42 মিনিটে আবারও গোলের আনন্দে মাতে নীল হলুদের গ্যালারি। ফিলিপ লুইসের অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূরণ করেন উইলিয়ান।
বিরতির পর ফিরে অবশ্য ম্যাচের 64 মিনিটে ভেনেজুয়েলার হয়ে একটি গোল পরিশোধ করেন ক্রিস্টিয়ান সান্তোস। তবে তাতেও খুব একটা সুবিধা করতে পারেনি অতিথিরা। উল্টো ম্যাচের 74 মিনিটে ডগলাস কস্তা বাড়ানো বলে গোল করে স্বাগতিকদের হয়ে ব্যবধান বাড়ান রিকার্ডো অলিভেইরা। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় পুরো 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দুঙ্গার দল। এদিকে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হোঁচট খাওয়ায় দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জয়ের দেখা পেতে চেয়েছিল আর্জেন্টিনাও। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই যেন অনেকটা নিষ্প্রাণ দেখা যায় আলবিসেলেস্তেদের। সেই সাথে মেসি আর অ্যাগুয়েরোর অভাবটাও বেশ ভালোভাবেই টের পায় অতিথিরা। তাই তো তেভিস, জাবালেতা কিংবা মারিয়ারা নিজেদের শক্তিমত্তা দিয়েও পেরে ওঠেনি স্বাগতিকদের বিপক্ষে। অন্যদিকে 2009 সালের পর থেকে আলবিসেলেস্তেদের বিপক্ষে জয় না পাওয়া প্যারাগুয়ে এই ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি। আর্জেন্টিনা গোলরক্ষক রোমেরোর শক্ত প্রতিরোধে একরকম মুষড়ে পড়ে তাদের আক্রমণ ভাগ। ফলে নির্ধারিত সময়ে আর কেউই একে অপরের জালে বল জড়াতে না পারায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। ফারজানা মুমু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের ও জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদন। শিশুকে গুলি করার মামলায় এমপি লিটনকে গ্রেফতারে আর বাধা নেই। আত্মসমর্পণের আদেশ 1 সপ্তাহের জন্য স্থগিত করলেন হাইকোর্ট। ইতালি নাগরিক তাভেলা সিজারের মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ। রাতেই পাঠানো হবে রোমে। রাজধানীতে লোকাল বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটি এর অভিযান। 1 জানুয়ারি থেকে ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া গাড়ি চালানো যাবে না। এবং জাতীয় পরিচয়পত্র ত্রুটিমুক্ত করার ক্ষেত্রে এখনও কমেনি সেবা প্রত্যাশীদের ভোগান্তি। বেড়েছে অভিযোগের তীব্রতা। সেবার মানোন্নয়নের আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পর খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।